সুপ্রিয় দর্শক বিন্দুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Oppo A57 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশের মার্কেটে আজই লঞ্চ হচ্ছে। আর একটি গোপন সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 17,990 টাকা বা 18,000 টাকা। সো 18,000 টাকা বাজার সেগমেন্টে ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার কোনো অপশন থাকছে আপনাদের জন্য? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা দেখছেন .pin, আর আমি সবসময়ের মতো সাথে আছি মোহাম্মদ পলাশ। সো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে আমরা পেয়ে যাচ্ছি প্লাস্টিক। তবে ফোনটির ব্যাক সাইডে কিন্তু ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে ফোনটি কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, এবং আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিকে কিন্তু যথেষ্ট লাইট ওয়েট করার চেষ্টা করা হয়েছে। তাই ফোনটির ওজন করা হয়েছে 187 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। এর কারণে ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে সব ধরনের পোর্টস এন্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। এই ফোনে থাকছে IPX4 এবং IPS 5X রেটিং, যার কারণে ফোনটিতে হালকা পানি ছিটাফোঁটা এবং ধুলো ঢুকছে না। তবে এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ কিংবা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। এই বিষয়টি একটু খারাপ লেগেছে। এখানে যদি পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হতো তাহলে কিন্তু সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগতো। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। এবং এই ফোনটি আসলে আপনারা দুটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে গ্লোয়িং গ্রিন। সো সবকিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে দুঃখজনক হলো এটাই সত্যি যে এই ফোনে থাকছে HD+ এর ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল এবং আরো থাকছে 269 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টজের রিফ্রেশ রেট। এখানে যদি ইনফিনিক্স এর মতো 90 হার্টজের রিফ্রেশ রেটও ব্যবহার করতো তাহলেও কিন্তু বেটার হতো। HD+ এর ডিসপ্লের সাথে 90 হার্টজের রিফ্রেশ রেট, কিন্তু এই বাজেটে এই ফোনে থাকছে HD+ এর ডিসপ্লে, যেখানে থাকছে শুধুমাত্র 60 হার্টজের রিফ্রেশ রেট। এই বিষয়টি খুবই দুঃখজনক। HD+ এর ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন, এবং আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও অবশ্যই লক্ষ্য করবেন। ডিসপ্লে সেকশনে অপর কিন্তু একটু ভালো কাজ করা উচিত ছিল, এই বিষয়টি কিন্তু বলতেই হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স যদি কথা বলি তাহলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35, যা একটি 4G চিপসেট। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে PowerVR G8320, আর বাজেটে PowerVR G8320 এই জিপিইউটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো কিন্তু মিডিয়াম সেটিং এ খুব ভালোভাবে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোন ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে যেগুলো হাই গ্রাফিক্সের গেম রয়েছে সেগুলো যদি হাই সেটিং এ খেলতে যান তাহলে কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন, এটি সত্য কথা। তবে এখানে ColorOS থাকার কারণে মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং আর অন্যান্য কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। ডে টু ডে কাজ করার জন্য কিন্তু ColorOS খুবই অপটিমাইজ, এই বিষয়টি কিন্তু স্বীকার করতেই হবে। আর দেশের বাজারে কিন্তু এই ফোনটি একটি ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি ফোনটিতে কিন্তু আপনারা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি OID সেন্সর, যা f2.2 অ্যাপারচার, আর সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা,
তবে খারাপ লাগার একটি বিষয় হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080p দিয়ে শুট করতে পারছেন। এখানে কিন্তু 4K কিংবা 2K এর অপশনটা থাকছে না। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট সেগমেন্টে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। বিশেষ করে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এছাড়া ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরো অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন। আর ইউএসবি তে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার সেকশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর অপো বলছে এই ফোনটিকে এই চার্জার দিয়ে আপনারা 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। আর 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে 18,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনাদের জন্য আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, 18,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটির কিছু কিছু বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে। যেমন এই ফোনে থাকছে শুধুমাত্র এইচডি প্লাস এর ডিসপ্লে আর চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35। এই বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে। তাছাড়া এই ফোনটির ডিজাইন এবং ক্যামেরা এই দিক থেকে কিন্তু ফোনটি ঠিকই আছে। সো সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ফোন নিতে চান সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটির দিকে যেতে পারেন। তবে আপনারা যদি মনে করেন এরকম বাজেট পয়েন্টে একটি ফোন কিনবো যেটাতে গেম খেলবো কিংবা অ্যাপ ইউজ করবো তাহলে কিন্তু এই ফোনটিকে স্কিপ করতে হবে। কারণ 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা কিন্তু গেম খেলার জন্য ইনফিনিক্স এর ফোন পেয়ে যাচ্ছেন, যেমন ইনফিনিক্স হট 11s অথবা ইনফিনিক্স হট 12। এই ফোনগুলো কিন্তু গেমিং এবং অন্যান্য রাফ ইউজ করার জন্য Oppo A57 এই ফোনটির চেয়ে অনেক বেশি বেটার হবে। আশা করি Oppo A57 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি মোবাইল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিংবা আমার ডিসক্রিপশনে আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলকে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ফ্যামিলির সদস্য হয়ে যান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।